নমস্কার বন্ধুরা, আবার আজ ফিরে এলাম। গতকাল ব্লগটা অসম্পূর্ণ ছিল, মানে সম্পূর্ণটা আমি দেখাতে পারিনি। কাল আমার ছেলে বাড়িতে ফেরার পরে ওকে খাওয়া দাওয়া করতে দিয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এবার এসে ফলগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। ফল ধোয়ার আমার এটাই একটা জায়গা ছোট্ট, যেখানে অসুবিধা হয় একটু। ফ্ল্যাট বললে একটু সমস্যাটা বেশি, কারণ এখানে তো সব জায়গাগুলোতে অ্যাডজাস্ট করতে হয়। তো বেলকনিতে আমার একটা ছোট্ট বেসিন বসিয়েছি, সেখানেই আমি এই ফলগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। আর এখানেই আমি সমস্ত পুজো পার্বণের ফল বাসনপত্র সব ধুয়ে এখানেই আমি ব্যবহারটা করি। কারণ আমার মনে হয় রান্নাঘরে আবার টেনে নিয়ে যাওয়া নিয়ে আসা, ওখানে এমনি অন্যদিন তো ভোগ টোগ হয়, ভোগ হলে সেগুলো তো ওই দিকেই হয়। আর এমনি ফল টল ধোয়ার এখানে রেগুলারের বাসন ধোয়ার ঠাকুরের এখানেই করি। তো এখানে সব রেডি করে নিচ্ছি, ধুয়ে আগে থেকে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, এবার কারণ রেডি ফলটা হয়ে তো একটু গিয়েছি। ভিজিয়ে এবার রাখতে পুজোর হয়। জন্য এখন সব করব, মানে সব মোটামুটি রেডি হয়ে গেছে। এখন শিব ঠাকুর স্নান করানোর ব্যাপার, আর সন্ধ্যা প্রায় লাগু এই টাইমটাতেই পুজোটা করে আমার শাশুড়ি মাও করে। আর ওই সময় জল ঢেলে বাতিটা ধরিয়ে দেব। প্রথমে তো শিব স্নান করাতে হবে, একটু স্নান করিয়ে তারপর ওনাকে আসনে বসিয়ে তারপরে। তো দেখতে থাকুন, আশা করি হয়তো ভালো লাগবে। একটু দুধ এগুলো সব রেডি করে নিয়েছি, আর এদিকে ফুল টুলগুলো রেডি করে নিয়েছি। আর ইনি হচ্ছেন আমার বাড়ির শিব ঠাকুর, যারকে আমি অনেক দিন আগেই প্রতিষ্ঠিত করেছি। আর আমি যাই না, মানে কোনো মন্দিরে যাওয়া হয় না, আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এতদিন আমি চাকরি করতাম, তো চাকরিতেই সারাটা দিন কেটে যেত। তারপর সন্ধ্যাবেলায় এসে স্নান করে তখন পুজো করতাম, তো তখন আর আমার সময় হতো না বা এনার্জি অতটুকু থাকতো না যে আমি তখন মন্দিরে যাব। তবে এবার আমি বাড়িতেই আছি, কিন্তু তবুও আমি ভাবলাম যে যাই তো না। হ্যাঁ, তবে শিব চতুর্দশীর যে পুজোটা হয় সেটা আমার অনেকক্ষণ ধরেই হয়। আমি মানে রাত জাগি না, কিন্তু শিব চতুর্দশীর পুজোটাতে আমি যাই কালীবাড়িতে গিয়ে ওখানে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আসি। তো নীল ষষ্ঠীতে আর আমার যাওয়া হয় না। তো বাড়িতে শিবলিঙ্গ আছে, আর আমার মা বা আমার শাশুড়ি মা দুজনই এই কথাই বলেন যে যখন বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা থাকে তখন বাড়িতেই ঢাললে হয়, আবার দৌড়ে দৌড়ে যাওয়াটা। আমার এখান থেকে যেতে বেশিক্ষণ সময় লাগবে না, তবে আমি একা যেতে আমার ভালো লাগে না। আমার সাথে যদি কেউ থাকে তাহলে আমার যেতে ভীষণ ভালো লাগে, এটাই হচ্ছে ব্যাপার। তো প্রথমে আমি জল দিয়েছিলাম, তারপরে একটু ঘি দিয়ে আবার জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব আমি দই, মধু, এগুলো দিয়েও স্নান করাতে হবে। একটা একটা করে আস্তে আস্তে করে স্নান করিয়ে নিচ্ছি। তো আমার এখানে পুজোর ঘরটাতে আমি ভেবেছিলাম ক্যামেরাটাকে সেট করে, মানে স্ট্যান্ডে সেট করে করব, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমার রুমটা আমার ভীষণ ছোট, পুজোর জায়গাটা। তো এই জায়গাটাতে এইভাবে সম্ভব ছিল না। তো বাড়িতে কেউ ছিলও না, তো সেই কারণে আর হয়ে ওঠেনি। তো যাই হোক, একটু অসুবিধা হয়েছে, তো এইভাবেই আমি করেছি কাল। আর ভিডিওটা শেয়ার করে মানে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আমি যতদিন বাঁচবো এই জিনিসটা থেকে যাবে, আমিও ভীষণ এই জিনিসটা মিস করব। তো কার কখন কি হয় সেটা তো বলা যায় না, তো সেটা ভেবেই হয়তো আমি এটা রেখে দিলাম ভিডিও করে। তো এখন ওনাকে স্নান করানো হয়ে গেছে, এবার পরিষ্কার করে আবার আমি ওমটা আঁকিয়ে দিয়েছি, তবে আজকের ওমটা সেরকম ভালো হয়নি। ওং আঁকানো যে শিব লিঙ্গগুলো থাকে সেইটা আমার নেই, তার জন্যই আমি ওং রোজ দিনই আঁকাই, মানে সোমবার করে দুধ জল দিয়ে স্নান করানোর পরে। এই যে আমাদের গুরুদেব, আর এই যে এনারদের আমি পুজো করি। তো এখন মা বসেছে পুজো করতে, মা দুধ জল ঢেলে এখন মা পুজো করবে। তবে আমার শাশুড়ি মা নিচে বসতে পারেন না,
বেশ কিছু বছর আগে আমার শাশুড়ি মা ভীষণ অসুস্থ ছিলেন। এতটাই অসুস্থ, ওনাকে মানে বিছানা থেকে উনি যে উঠে আবার হাঁটাচলা করতে পারবেন সেটারই কোনো রকম আশা ছিল না। ভীষণ কষ্ট গিয়েছে এক সময়। তখন আমার আর আমার হাজব্যান্ডের বিয়ে হয়নি, কিন্তু আমরা দুজন যেহেতু রিলেশনশিপে ছিলাম তার জন্য রীতিমতন আমার হাজব্যান্ড কাঁদতো যে মায়ের এই রকম অবস্থা। মাকে এত ট্রিটমেন্ট করানোর পরে আস্তে আস্তে অনেক বছর, তাও মোটামুটি 2.5-3 বছর মাকে অনেক চিকিৎসা শুশ্রূষা করার পরে আস্তে আস্তে মা সুস্থ হয়েছেন। সুস্থ বলতে মার আর্থারাইটিস আছে, যেটা বাতের ব্যথা বলি, গিট বাতের ব্যথা। সেই গিট বাতের ব্যথার জন্য মা একদম শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে আমার যে বিয়ে হয়, বিয়ের পরেও মা বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছেন। ঠিক হওয়ার পরে একদম পুরো সুস্থ না, মানে একটু কড়াই বা একটু বাসন বেশি মাজা হলে বা হাতে প্রেশার পড়লে একটু ওঠা বসা একটু 19-20 হলেই ওনার ব্যথা শুরু হয়ে যায়। এখন ওনার শরীরটা একদম আস্তে আস্তে নরম হয়ে গেছে, বয়স তো হচ্ছেই। আর একটা বয়সে এরাই এত দৌড়ে দৌড়ে কাজ করেছে, এতই উনি দৌড়ে কাজ করেছে, আমি নিজে চোখেও দেখেছি। ঘুম মানে সকালবেলায় ভোরবেলায় 5টার থেকে উঠে উনি কাজ করতেন। তো তখনকার সময় ছিল একরকম, এখনকার সময় একরকম। উনি তো তাও এই বয়সে কাজকর্ম করে যাচ্ছেন, রান্নাবান্না করছেন বা বাজারঘাট টুকটাক উনি করেন, তো ওইগুলো তো করে যাচ্ছেন। আমার তো চিন্তা হয় আমি এই বয়সে যেতে যেতে কি আদৌ থাকবো কি থাকবো না। থাকলেও মানে আমার সুস্থভাবে কোনোভাবে কাজ করা হয়তো সব পসিবল হয়ে উঠবে না, কারণ আমরা যত দিন যাচ্ছে তত আমরা জেনেটিকলি উইক হয়ে যাচ্ছি। হ্যাঁ, খাওয়ার দাওয়ার সমস্ত পরিবেশ সব কিছু মিলিয়েই আমরা একদম উইক হয়ে যাচ্ছি। তো এইভাবে দৌড়ে দৌড়ে কাজ করার ক্ষমতা বা উইল পাওয়ার থাকলে শুধু হয় না, ক্ষমতাটাও থাকতে হবে, শারীরিক ক্ষমতাও থাকতে হবে। তো সেটা এখন আস্তে আস্তে অনেকটাই কমে এসছে। আমি তাই ওনাকে দেখি আর ভাবি। তো মার মোটামুটি হয়েই গেছে পুজো, এখন মা ভোগটাকে নিবেদন করে দিচ্ছে। আমিও গুরু মন্ত্র নিয়েছি, তবে আমিও রোজ দিনই আমি নিবেদন করে দিই বা আমিও নিবেদন করতে পারি, অসুবিধা নেই। তো মাকে বললাম তাও তুমি করে দাও। তো এই যে আমি ধরলাম, ধরে মাকে উঠালাম। মার খুব কষ্ট হয়ে যায়, মার ওই বড় টুল ছাড়া উনি পারেনি না। ঠাকুর সব জানে, সব বোঝে, এইভাবে পূজা দিলেও হবে। মা তাই বলছিল, তাই আমি মাকে এই কথাটাই বললাম। হয়ে গেছে আমাদের পুজো, এবার মা বসে আছেন, আমি আর মা একটু শরবত খেলাম। এখন শরবতটা খেলেই তো ভালো লাগে, শরবত না খেলে কি ভালো লাগে। আমার হাতটা পিছলা হয়ে গেছে ঘি ধরাতে, তো ক্যামেরা পড়ে যাচ্ছিল। আলো জ্বালিয়ে রাখলে কত সুন্দর লাগে দেখতে, তো এইভাবে সাজিয়ে রেখেছি। আর সামনে দুটো মোমবাতিও ধরিয়ে দিয়েছিলাম। এই যে আমার সিংহাসন, যতক্ষণ চলার এই বাতি জ্বলতেই থাকবে। শিবশম্ভু সবার মঙ্গল করুক, সেটাই শুভকামনা, মানে প্রার্থনা জানালাম সবার মঙ্গল কামনায়। স্বামী, সন্তান, পরিবার সবাই। আজকের মতন এখানেই শেষ করছি। আমি এটুকুই দেখানোর ইচ্ছা ছিল, তবে অনেক জায়গায় আমি পুরোপুরি ভালো করে দেখাতে পারিনি, কারণ আমি পুজো যখন করেছি তখন ছেলেকে বলেছিলাম একটু ভিডিওটা তুলে দিতে। আমি তো স্ট্যান্ডটা প্রবলেমের জন্য আমি ওটা সেট করে, আর আমার এইটুকু জায়গার মধ্যে স্ট্যান্ড সেট করে আমার পুজো করাটাও সম্ভব না, তো অসুবিধা হবে। তো বলেছিলাম, তো তুললো না, ও পড়তে যাবে, তো সেই কারণেই ও যাবে পড়তে, তো ওকে ছেড়ে দেওয়াটাই ভালো। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।